বলেন উনি 21 সালে বলেছিলেন 294 জন আমি আমার প্রার্থী। তা পার্থ চ্যাটার্জির দায়ভার উনি নেবেন না কেন? জ্যোতিপ্রিয় মল্লিকের দায়ভার উনি নেবেন না কেন? উনি যে কোনো ভোটের সময় প্রথম শুরু করেন যে অন্যরা অসৎ, আমি এবং আমার দল সৎ, 1 নম্বর। এরপরে 42টা প্রার্থী ঘোষণা করবেন। কংগ্রেসের সঙ্গে কি হবে আমি জানি না। 42টা প্রার্থী দেবেন বলেছেন কোথাও একটা যাওয়ার সময় বর্ধমানে, যেখানে 200 কিলোমিটার বেগে গাড়ি চলে। বর্ধমানে 200 কিলোমিটার স্পিডে গাড়ি চলে, যেখানে আমাদের গাড়িতে তো 180 কিলোমিটারের উপরে কাঁটাই নেই। যাই হোক, তা তিনি সেখানে গিয়ে বলেছেন যে আমি 42টাতেই লড়বো। এবারে 42 জন যখন দাঁড়াবেন বলবেন কাউকে কোথাও দেখার দরকার নেই, আমাকে ভোট দিন। এবার 42টার মধ্যে আবার যেটা ধরা পড়বে 6-8 মাস 9 মাস পরে, তখন বলবেন যে ও করতো, আমি এগুলো জানতাম না। এই ধরনের ভোট নির্বাচন এলাকে নির্বাচক মন্ডলীকে বিভ্রান্ত করা, মিথ্যা কথা বলা, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের ক্ষমতায় থাকা। আমরা মনে করি সবচেয়ে রাজ্যের ভ্রষ্টাচারী ও ভারতবর্ষের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যক্তিত্বের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি ভোগ বিলাস, অর্থ সংগ্রহ করা, সেই অর্থ বিদেশে পাচার করা, পুরো পরিবারকে দুর্নীতিগ্রস্ত করা, একটা খালপাড়ে থাকা। খালপাড়ে থাকাটা খারাপ বলে বলছি না, কিন্তু উত্তরণটা তো রাজনীতি এবং ক্ষমতার হাত ধরে। উনার যদি 11 সালের আগে এবং আজকে আপনি কম্পেয়ার করেন, উনি এবং উনার যৌথ পরিবার, তাহলে সহজেই অনুমেয় যে দুর্নীতির মক্ষী রানী বা দুর্নীতির চূড়ামণিটাকে, সেটা হলো মমতা ব্যানার্জি। তাই সবাই এখন চোর মমতা বলছে। উনি খুব বিচলিত যে চোর মমতা তাকে শুনতে হচ্ছে। এটাও তিনি বলেছেন বলে আমি দেখলাম যে চোর মমতা শুনতে হচ্ছে। স্বাভাবিকভাবে যিনি নিজে এই দুর্নীতির স্রষ্টা, জনক এবং দুর্নীতির সবচেয়ে বড় ভাগীদার, উনার এক নেত্রী দোলা সেন অনেক আগেই বলেছিলেন যে 75 বার কলকাতাতে পৌঁছে দিতে হবে, 25 বার আপনারা রাখবেন। এই ফর্মুলা তো এই রাজ্যে সর্বজন বিদিত। স্বাভাবিকভাবে যিনি নিজে চোর, যার নামই এখন চোর মমতা হয়েছে, অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে ডাকাত মমতা কেন বলেন না। ডাকাত মমতা হয়তো বলতে হবে পরিবেশের সাথে সাথে, এখনো তো অনেক পিকচার বাকি আছে। তা যিনি নিজেই দুর্নীতির সঙ্গে যুক্ত, তার কাছ থেকে এসব প্রশ্ন মানে এইসব সাফাই উত্তর দেওয়ার দরকার নেই। আর সাথে সাথে তিনি শুধুমাত্র ভোট নেওয়ার জন্য, জনগণকে বিভ্রান্ত করার জন্য সরকারি অর্থে এই কাজগুলো করে বেড়াচ্ছেন। আমি আপনাকে আবার বলছি, আমি বাধা দান করার পরে মিড ডে মিলের টাকা খরচ বন্ধ হয়েছে এইসব কাজে। SC/ST ডেভেলপমেন্ট কর্পোরেশনের টাকা ভাঙা বন্ধ হয়েছে। উনি বর্ধমান থেকে কোচবিহার পর্যন্ত যে কর্মসূচিটা করলেন, আমার কাছে কমপ্লিটলি তথ্য প্রচার আছে। স্বচ্ছ ভারত অভিযানের অর্থ থেকে ডিএমরা করাচ্ছেন। প্যান্ডেল, গাড়ি, অ্যারেঞ্জমেন্ট, সমস্ত অর্থ ভারত সরকারের স্বচ্ছ ভারত অভিযানের অর্থ থেকে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ দি ফান্ড করে আবার একটা দুর্নীতি তিনি করতে বেরিয়েছেন। এসব করতে জেলায় জেলায় বিজেপি কোনটা করছে বলুন? পশ্চিমবঙ্গে যে স্ক্যাম গুলো ইনভেস্টিগেশন করছেন, পঞ্জি স্ক্যাম থেকে শুরু করে যদি 10-12 বছরের সঙ্গে হিসাব করেন, পরবর্তীকালে কোল কাউ স্মাগলিং থেকে শুরু করে লেটেস্ট ফুড স্ক্যাম থেকে শুরু করে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম, আপনি বলুন কোন স্ক্যাম গুলো কেন্দ্রীয় সরকার ডাইরেক্ট ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছে। ভারত সরকার সম্প্রতি এই রাজ্যে, এবং এই রাজ্যে শুধু নয়, মাইনরিটি স্কলারশিপ স্ক্যামকে সিবিআই রাতে তুলে দিয়েছেন।
মাননীয় মন্ত্রী শ্রীমতী স্মৃতি ইরানী মহোদয়া, এতে ভারতবর্ষের 15টা রাজ্যে এই ধরনের স্ক্যাম হয়েছে, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল। আর মিড ডে মিলের ক্ষেত্রে আমার বিরোধী দলনেতা হিসেবে দেওয়া তথ্য প্রমাণ অভিযোগের ভিত্তিতে যে টিম এসেছিল, সেই টিমের রেকমেন্ডেশনে ক্যাগের অডিট রিপোর্ট এবং জয়েন্ট ইন্সপেকশন টিমের জিআরএম এর রেকমেন্ডেশনে সিবিআই কে দেওয়া হয়েছে প্রাথমিক তদন্ত করার জন্য। এই দুটো বিষয় ছাড়া সমস্ত স্ক্যাম এবং যারা ভিতরে জেলের ভিতরে আছে সমস্ত আপনার কোর্ট মনিটরিং এবং কোর্টের হস্তক্ষেপ হয়েছে। উনি কয়েকশো কোটি টাকা জনগণের ক্ষতি করে দামি দামি ব্যারিস্টার নামিয়েছিলেন, সুপ্রিম কোর্টও এগুলো প্রায় রিজেক্ট করেছে, মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম সহ। 100 দিনে বলি শাহজাহান পুলিশের সংরক্ষণে আছে, এটা মমতা ব্যানার্জি নিজে জানে। কারণ শাহজাহানদের মমতা ব্যানার্জির খুব দরকার। আগামী লোকসভা নির্বাচনে বসিরহাটের বৈতরণী পার করতে গেলে শাহজাহানকে একান্তভাবেই তার লাগবে। তিনি তার পদ বাঁচানো, তার রাজনৈতিক যে শ্রীবৃদ্ধি বা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই এই ধরনের লুম্পেন মাফিয়া ছোট ছোট ডন তৈরি করেছেন এবং পুলিশকে দিয়ে তাদেরকে আড়াল করে সংরক্ষিত করে রেখেছেন। তাই শাহজাহানের বিষয়ে আপনি মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটাও বাক্য শব্দ পাবেন না। আর দ্বিতীয়ত, ব্যারাকপুরের ঘটনায় আমাদের লোকেরা কেউ অবরোধ বিক্ষোভ করতে যায়নি, শান্তিপূর্ণভাবে আগে থেকে জানানো আইন অমান্য কর্মসূচি ছিল। আইন অমান্য, রাজনৈতিক আইন অমান্য কর্মসূচিতে প্রথম ব্যারিকেড ভাঙতে দেওয়া হয়, সেটা আমাদের লোকেরা ভেঙেছে আন্ডার দ্য লিডারশিপ অফ স্টেট প্রেসিডেন্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। পরবর্তী যখন থাকে সেখানে এখন যাতে ক্যাজুয়ালিটি না হয় সেজন্য জল কামানের ব্যবস্থা গোটা দেশেই আছে। সেই জল কামান দিয়ে ডিসবার্স করে দেওয়া হয়েছে। আনপ্রভোক মব ছিল, অতএব ওখানে কেউ অবরোধ করেনি, ওয়ান সাইডেড হয়েছে। এবং এটা ওখানকার পুলিশ কমিশনারেট করছে যাতে ভারতীয় জনতা পার্টির পক্ষে লোকজন, কর্মী সমর্থকরা না নামেন, ভয় পেয়ে যান। আর এটাকে কেন্দ্র করে আরেকটা মামলা হবে, ঋত্বিক পালেদের যেমন 15-20 দিন আটকে রাখা হয়েছিল, সেখানেও ভারতীয় জনতা পার্টির ইম্পর্টেন্ট ওয়ার্কার্স লিডার্সদেরকে কিছুদিন জেল খাটাবেন। কিন্তু তাতে ভারতীয় জনতা পার্টির মাথা নতও হবে না, ভীত আতঙ্কিত নয়। ঋত্বিক পালরা যেভাবে আপনার মাথা উঁচু করে বেরিয়ে এসেছে, এই অগ্নিশ্বর নস্ক ডায়মন্ড হারবারের যে জিএস, তাকে পুলিশ পিসিতে থাকাকালীন রাত্রি 2টো পর্যন্ত ইম্পর্টেন্ট পুলিশ অফিসাররা তাকে বসিয়ে রেখে বলেছে তুমি জয়েন করো ভাইপোর টিমে, তোমার সব ঠিক হয়ে যাবে। তাহলে মাথা নত করার লোক আমাদের লোকরা নয়। আমাদের লোকরা অত্যন্ত টেস্টেড এবং ট্রাস্টেড লোক। তারা এই অপশাসন এবং এই পরিবারের হাত থেকে বাংলাকে মুক্তি দেওয়ার জন্য আত্মবলিদান পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে।